কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালোই আছো। আজকে থেকে আমাদের নতুন ক্লাস স্টার্ট হচ্ছে, যেটা আছে আমাদের WPBSC বোর্ডের যে হিস্ট্রি ক্লাস 6 এর লেকচার 1, যেটা স্টাডি লাভার বাইদুলের দ্বারা এই লেকচারটা নেওয়া হচ্ছে। আশা করি তোমাদেরকে খুবই ভালো লাগবে এবং মজা আসবে। তো আমার এটা প্রথম লেকচার আছে, তো তোমরা অবশ্যই লেকচারটাকে দেখো এবং সাপোর্ট করো। যেটা তোমাদের ষষ্ঠ শ্রেণীর বই আছে, সেটাতে তোমাদেরকে অতীত ও ঐতিহ্য বলে একটা বুক হবে ইতিহাসের। সেই বুকটা আমরা কভার করছি। এখানে সূচিপত্র দেখে নাও। আগে সূচিপত্রতে বলা হয়েছে আমাদের ইতিহাসের ধারণা। ইতিহাসের ধারণাতে কি বলা হয়েছে? ইতিহাসের ধারণাতে বলা হয়েছে যে ইতিহাস নিয়ে তোমাদের ধারণা কেমন আছে। ইতিহাস নিয়ে অনেক জনের ধারণা থাকে যে এখানে শুধু আমাদেরকে কি শিখতে হয়, যেমন এখানে আমাদেরকে শুধু সাল বা কবে কোথায় এগুলো আমাদেরকে মুখস্থ করতে হয়, যেটা ইতিহাসের সাথে প্রবলেমস আছে। বাচ্চারা আগে থেকেই বুঝে নেয় যে এটাতে আমাদেরকে সালগুলো মুখস্থ করানো হবে। তো ইতিহাস শুধু সালটা মুখস্থ করার বিষয় নয়। ইতিহাসটা বিষয় হচ্ছে যে যদি কোনো ঘটনা কোথাও ঘটিত হয়ে থাকে, তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে সেই ঘটনাটা কোথায় ঘটেছিল, কেন ঘটেছিল, কবে ঘটেছিল এবং কোথায় ঘটেছিল। তো এই সম্পর্কে আমরা ইতিহাসের ধারণাতে পড়ব। তারপরে ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ। ভারতীয় উপমহাদেশে কি রকমের আদিম মানুষগুলো ছিল? আদিম মানুষ বলতে যারা আমাদের যে উপমহাদেশ আছে, ভারতের যে উপমহাদেশ, যদি তোমরা ম্যাপ দেখো, তো আমাদের যে ভারতীয় উপমহাদেশ আছে সেখানে আদিম মানুষরা কিভাবে যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন করেছে। এটার মানে হচ্ছে যাযাবর। যাযাবরটা মানে হচ্ছে যে যাযাবর জীবন, যাযাবর জীবনকে আমরা ঘুমন্ত জীবনও বলতে পারি। যারা এক জায়গাতে বসবাস করে না, তারা এক জায়গা থেকে অন্য জায়গা, অন্য জায়গা থেকে আর অন্য জায়গা, এরা মানে আহ মানে যাযাবরের মতো জীবনটা কাটায়, ওটাকেই আমরা যাযাবর জীবন বলে থাকি। আর স্থায়ী বসতি স্থাপন, স্থায়ী বসতি স্থাপন যেরকম আমরা এখন আমাদের স্থায়ী বসতি, স্থায়ী গ্রামগুলো বা স্থায়ী শহরে আমরা যে বসবাস করছি সেটাকেই বলছে। তো যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি কিভাবে নির্মাণ হলো সেই সম্বন্ধে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে পড়ব। তৃতীয় চ্যাপ্টারে আমরা কি পড়ব? তৃতীয় চ্যাপ্টারে আমরা পড়ব ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। তো আমরা তৃতীয় চ্যাপ্টারে দেখে নেব ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। তো আমাদের যে ভারতীয় উপমহাদ্বীপ আছে, সেটা তোমাদেরকে পড়ানোর ক্ষেত্রে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে ভারতীয় উপমহাদেশটা বা ভারতীয় উপমহাদ্বীপটা কাকে বলা হয়। এখানে তোমাদেরকে সূচিপত্র বোঝানো হচ্ছে, তাই তোমরা এখন মনে রাখো, ভারতের ম্যাপটাকে শুধু মনে রাখো। তো ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারাতে প্রথম পর্যায়ে যেটা বলা হয়েছে আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 থেকে 1500 অব্দ পর্যন্ত। এবার বাচ্চারা এখানে কনফিউজ হয় যে খ্রিস্টপূর্ব কাকে বলে এবং খ্রিস্টপূর্বাব্দ কাকে বলে। খ্রিস্টপূর্বাব্দে তুমি চলে যাবে, যেরকম এখানেই আছে যে 7000 থেকে 1500 অব্দ। সালটা তো ধরে নাও 2000 থেকে 2025 আসলো বা 2030 আসবে, এখানে 7000 থেকে 1500 কিভাবে আসছে? তো এই জিনিসটা তোমাদেরকে 3 নম্বর চ্যাপ্টারে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে, বা আমি চেষ্টা করব স্টার্টিং এই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরে বলছে 4 নম্বর চ্যাপ্টারটা বলা হয়েছে যে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। তো ভারতীয় উপমহাদেশের সবই কিন্তু তোমাদের যে ইতিহাস পড়ানো হচ্ছে ওটা আমাদের ভারতীয় উপমহাদেশেরই পড়ছো। বিশ্বের ইতিহাস হয়তো তোমরা উঁচু ক্লাসে পড়বা, এখন তো বিশ্বের ইতিহাস তোমাদেরকে পড়ানো হবে না। তো দ্বিতীয় পর্যায়ে দেখো আনুমানবিক খ্রিস্টপূর্ব, এখানেও সেম ওই রকমেরই ঘটনা আছে, 1500 থেকে 600 অব্দ পর্যন্ত বলা হয়েছে। 5 নম্বরে দেখো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশ, মানে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের এই যে ষষ্ঠ শতক, ষষ্ঠ শতক বলতে আমরা 599, 500, 501 থেকে 599 পর্যন্ত সালটাকে আমরা বলি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক।
ঠিক আছে। তো রাষ্ট্র ব্যবস্থা, এখানকার পলিটিক্যাল সিস্টেম কেমন ছিল এবং রিলিজিয়ান সিস্টেমটা কেমন ছিল উত্তর ভারতের বলেছে। তো আমরা উত্তর ভারতের এখানে রাষ্ট্র ব্যবস্থাটা এবং ধর্মের বিবর্তনটা এই জিনিসটা আমরা এখানে দেখব। তারপরে 6 নম্বর চ্যাপ্টারে বলা হয়েছে সাম্রাজ্য বিস্তার ও শাসন। সাম্রাজ্য রাজারা যখন শাসন করে ওদের একটা সাম্রাজ্য থাকে। ধরে নাও একটা তোমাদের সিটি আছে, শহর আছে, ওটা শহর কারো আন্ডারে আছে, যেমন ওখানে একটা ডিএম থাকে, ওর আন্ডারে থাকে, বা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তো উনি কি আছেন, উনি আমাদের পুরো ভারতের কে আছে, প্রধানমন্ত্রী আছেন। সেই রকম সাম্রাজ্য, আলাদা আলাদা সাম্রাজ্য থাকতো ভারতের মধ্যে। 600 থেকে 700 রাজা রাজওয়াড়ারা ছিল। তো ওদের মধ্যে সাম্রাজ্য বিস্তার ও শাসন কিভাবে করা হতো সেই ব্যবস্থাকে আমরা দেখব। তারপরে অর্থনীতি ও জীবনযাত্রা। অর্থনীতি বলতে এখানে টাকা পয়সার ব্যাপারে কথাগুলো বলা হয়েছে। তারপরে অর্থনীতিতে যেরকম বেচা কেনা বা শিল্প বাণিজ্য ব্যবসা, এগুলো নিয়ে অর্থনীতি ও তার জীবনযাত্রাটা কি রকম চলেছে অর্থনীতি নিয়ে, সেই বিষয়ে আমরা 7 নম্বর চ্যাপ্টারে চর্চা করব। 8 নম্বরটা হচ্ছে তোমাদের প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক। প্রাচীন ভারতীয় উপমহাদেশের কি বলেছে, সংস্কৃতি চর্চা। সংস্কৃতির মধ্যে কি কি আছে, সংস্কৃতি কাকে বলে, সংস্কৃতি কি, এগুলো বিষয়ে আমরা 8 নম্বর চ্যাপ্টারে মানে অধ্যায়ে আমরা বিবেচনা করব। যেরকম এখানে সংস্কৃতি চর্চার নানা দিক, যেমন এখানকার শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, সাহিত্য কেমন ছিল, বিজ্ঞান ও শিল্প কি রকমের ছিল, সেই সম্বন্ধে আমরা 8 নম্বর অধ্যায়ে চর্চা করব। 9 নম্বরে বলা হয়েছে ভারত ও সমকালীন বহির্বিশ্ব, খ্রিস্টীয় 7ম শতকের প্রথম ভাগ পর্যন্ত। তো 7ম শতক, উপরে তোমাদেরকে বললাম যে ষষ্ঠ শতক কোথা থেকে হয়, 501 থেকে 599 পর্যন্ত ষষ্ঠ শতক। তো ঠিক তেমন ভাবেই 7ম শতক কত হবে, 7ম শতক তোমার 601 থেকে 699 পর্যন্ত আমরা 7ম শতকের প্রথম ভাগ পর্যন্ত আমরা এটা পড়ব। তো আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছ। তো আমাদের নেক্সট ডে থেকে ক্লাসটা শুরু হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। দেখি তো